একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে আমাদের আজকের নাটক অনুশীলনী। নাট্যরূপ এম এ রশিদ, প্রযোজনা শামসুল আলম, নাট্যানুষ্ঠান অনুশীলনী। কে? দাঁড়াও দাঁড়াও, খুলছি। আহা, খুলছি বাবা, খুলছি। যেন ঘোড়ায় জিন দিয়ে এসেছে। দরজা খুলুন। বললাম তো খুলছি। উহ, আর একটু হলে তো কলিং বেলটা জ্বালিয়েই দিয়েছিলে। এসো। স্যার বাসায় আছেন? ও, তুমি বুঝি পড়তে এসেছো? ঠিক ধরেছ। উনি তোমার অপেক্ষায় আছেন। বসো, আমি এক্ষুনি খবর দিচ্ছি। আচ্ছা। স্যার নেমে আসুন, আপনার ছাত্রী এসে গেছে। এখনই আসছি, ওকে অপেক্ষা করতে বলো। এই যে এসে গেছে না? কেমন আছেন? মানে মানে শরীর মন ভালো তো? বলছিলাম কি, মানে আজকে প্রথম, অর্থাৎ আপনি আমার নতুন ছাত্রী। জি স্যার, দেখুন ঠিক সময়ে এসে গেছি। কেমন পাংচুয়াল। যারা দেরি করে তাদের আমি একদম দেখতে পারি না। আপনি কি বলেন স্যার? হ্যাঁ, ও শিওর শিওর, নিশ্চয়ই নিশ্চয়ই। মানে অনেক ধন্যবাদ আপনাকে। তবে এত তাড়াহুড়ো না করলেও পারতেন। মানে আপনাকে আমি এতক্ষণ বসিয়ে রাখার জন্য খুব লজ্জিত। আসলে হাতে একটা কাজ ছিল, কাজটা সারতে একটু দেরি হয়ে গেল। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার মোটেই দেরি হয়নি। আপনি খামখাই লজ্জিত হচ্ছেন স্যার। কি যে বলেন, এটা তো আমার দোষ। মানে আচ্ছা, আপনার বাড়ির চিনতে কোনো কষ্ট হয়নি তো? একদম না। এখানে এসে জিজ্ঞেস করতেই আপনার বাড়ি দেখিয়ে দিল। এই এলাকায় আপনাকে কে না চেনে। হ্যাঁ, মানে গত 30 বছর ধরে আমি এই শহরে আছি তো। কিন্তু আমার মনে হয় আপনি এখানে নতুন এসেছেন। কেমন লাগছে জায়গাটা? চমৎকার। মানুষ, দোকানপাট, ছোট ছোট রাস্তা, ফুলের বাগান, গাড়ি ঘোড়া, পুকুর আর স্কুল কলেজ নিয়ে এক কথায় চমৎকার। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। অবশ্যই, আপনি একেবারে ঠিক বলেছেন, চমৎকার। জানেন, তবু আমি আমি শহর ছেড়ে চলে যাব। হয়তো কাঠমান্ডু, নিদেন পক্ষে প্যারিস। কাঠমান্ডুতে না হয় বুঝলাম, কিন্তু প্যারিসে কেন? প্যারিসে জানি না, মানে প্যারিস এই ঠিক, আচ্ছা, মানে না, আমি ঠিক বলতে পারবো না। সত্যি আমি জানি না। কাঠমান্ডু আপনার ভালো লাগে? হ্যাঁ, না, ঠিক তা নয়। মানে কাঠমান্ডু ঠিক আচ্ছা, কাঠমান্ডু কোন দেশের রাজধানী? কাঠমান্ডুর রাজধানী কেন ভুটানের। ভুটানের। শিওর, নিশ্চয়ই। বাবা, চমৎকার, বিস্ময়কর, অপূর্ব। আমার অভিনন্দন গ্রহণ করুন। সত্যি আপনি অত্যন্ত মেধাবী। ভৌগোলিক জ্ঞান দেখছি আপনার একেবারে নখদর্পণ। না না, ভূগোল সম্বন্ধে আমি তেমন কিছুই জানি না। ভূগোল অত সহজ নয় স্যার। কি কঠিন নাম, বাবা, মনেই থাকে না। কিচ্ছু ভাববেন না, কিচ্ছু ভাববেন না। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কেবল চাই একটু সাহস। ছি 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 ছি, কি বলছি, চাই একটু, কেবল একটু ধৈর্য। আজকে রাতটা ভারী সুন্দর না? আমি কি একটু বাড়িয়ে বললাম? নিশ্চয়ই সুন্দর। মানে বৃষ্টি হচ্ছে না, জ্যোৎস্না খাঁ খাঁ করছে। চমৎকার, ভারী চমৎকার, তাই না? হ্যাঁ, বিস্ময়কর। বৃষ্টি হচ্ছে না, ঘাম ঝরছে না, জ্যোৎস্না খাঁ খাঁ করছে। দেখুন, আমি এক্ষুনি একটা কথা বলতে চাইছিলাম, যে মানে আমাদের সব কিছুর জন্য প্রস্তুত থাকা উচিত। আপনি কিছু মনে করলেন না তো? না 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 স্যার, মনে করব কেন? আপনি তো ঠিকই বলেছেন। আসলে গ্রীষ্মকালে তো খুব গরম, কেমন ঘাম। হ্যাঁ হ্যাঁ, খুশি হলাম, আমি খুব খুশি হলাম। আসলে আমাদের সব কিছুর জন্য প্রস্তুত থাকা উচিত। যেমন শীতকালে শীত পড়ে। হ্যাঁ, শীতকাল 6 ঋতুর এক ঋতু। হ্যাঁ। আর আর বসন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসন্ত, গ্রীষ্ম। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, তারপর 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 হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করছি। এই হাস না হেনা, হাত। হ্যাঁ, মনে পড়েছে, হেমন্ত। হ্যাঁ, হেমন্ত। হ্যাঁ। তারপর গ্রীষ্ম, হ্যাঁ, বর্ষা, শরৎ। এ তো সবারই জানা। বাবা বাবা, চমৎকার চমৎকার। আমি একেবারে নিশ্চিত আপনাকে পড়াতে আমার খুব ভালো লাগবে। ছাত্রী হিসেবে আপনি নির্ঘাত উন্নতি লাভ করবেন। আপনার মেধা আছে, স্মরণ শক্তি ভালো, সাধারণ জ্ঞানও আছে। আপনাকে দিয়ে হবে। আমাদের ঋতু সম্বন্ধে আমি জানি স্যার। হ্যাঁ, না হ্যাঁ। না, জানি না তো। জানি না স্যার। তাহলে নিশ্চয়ই বলা উচিত হবে প্রায় জানেন। তবে সময় সব ঠিক হয়ে যাবে। তাছাড়া এখন যে জানেন, তাই বা খারাপ কি? একদিন সব জানবেন। আপনি সব ঋতু সম্বন্ধে চোখ বন্ধ করে বলতে পারবেন, ঠিক আমার মতো। খুবই কঠিন হবে না স্যার। না না, একদম না, একদম না। একটু চেষ্টা, একটু সদিচ্ছা,
অবশ্য আমি যখন দায়িত্ব নিয়েছি তখন আর অসুবিধা হবে না, সব এসে যাবে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আমিও তাই আশা করি স্যার। আমি জ্ঞান পিপাসার্থ, আমার বাবা মাও চান আমি যেন পড়াশোনা চালিয়ে যাই। গুড গুড। ওরা আমাকে বিশেষজ্ঞ হিসেবে দেখতে চান, কারণ যুগটাই হলো বিশেষজ্ঞদের যুগ। Yes. সাধারণ পড়াশোনা কোনো কাজেই আসে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, আপনার বাবা মার ধারণা সম্পূর্ণ সম্পূর্ণ ঠিক। আমিও চাই আপনি পড়াশোনা চালিয়ে যান। কথা বলার জন্য অবশ্যই আপনি কিছু মনে করবেন, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আসলে এটা অত্যন্ত প্রয়োজনীয়। মডার্ন লাইফ ভীষণ কমপ্লিকেটেড। ঠিক বলেছেন স্যার। তাছাড়া আমার বাবার টাকার অভাব নেই, আমার কোনো সমস্যাই নেই স্যার, শুধু আপনার সাহায্য পেলেই চলবে। বাহ বাহ। আচ্ছা তাহলে তাহলে কাজ শুরু করে দেওয়া যাক। প্রথমে আপনি কি কি জানেন অথবা কি কি হতে চান আমার জানা দরকার। নিশ্চয়ই, আমি 3 সপ্তাহের মধ্যে আমার ডক্টরেট ডিগ্রির জন্য কাজ শুরু করতে চাই। গুড গুড গুড, ভেরি গুড, খুব ভালো। আপনার পক্ষে এটা মোটেই কঠিন হবে না। এবার তাহলে আমার গোটা কত প্রশ্নের জবাব দিন তো। আচ্ছা, সার্টিফিকেটগুলো সব আছে তো? আছে। আচ্ছা, চমৎকার। আচ্ছা, কোন বিষয়? বিজ্ঞান আর কলা দুয়েরই। বাবা, এ বয়সে এত এগিয়ে গেছেন, বিস্ময়কর। তা কি পড়তে চান এখন? বস্তুবিজ্ঞান অথবা জীবন দর্শন। আমার বাবা মা অবশ্য চান আমি যেন সব বিষয়েই ডক্টরেট করি, অবশ্য যদি অল্প সময়ে সেটা সম্ভব হয়। সব বিষয়ে ডক্টরেট? জি। আপনি অত্যন্ত সাহসী মেয়ে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। তাছাড়া আপনি আগে থেকে যথেষ্ট জ্ঞানী এবং বয়সও কাঁচা। স্যার জি কি বলেন। আচ্ছা, বেশ, তাহলে তাহলে শুরু করা যাক। হ্যাঁ, সময় নষ্ট করবার মতো সময় আমাদের নেই, কিছু মনে করবেন না। তাহলে আমরা আমরা শুরু করতে পারি? আপনি দ্বিধা করছেন কেন স্যার? আমরা এক্ষুনি শুরু করতে পারি। শুরু করার জন্যই তো আমি আগ্রহে অপেক্ষা করছি। তাহলে যদি কিছু মনে না করেন, আমরা ওই টেবিলটা আর চেয়ার দুটো ধরাধরি করে এখানে নিয়ে আসি। একটা চেয়ারে বসবেন আপনি, আর একটা আমি। আমি আপনার মুখোমুখি বসতে চাই। আপনি কিছু মনে করবেন না তো? নিশ্চয়ই না স্যার, আপনি তো আমার মুখোমুখি বসবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলুন তাহলে চেয়ার টেবিলটা নিয়ে আসি। হ্যাঁ, ঠিক। কই আপনার বই খাতাপত্রগুলো কই? এই যে স্যার, এই যে। বাহ বাহ, বেশ চমৎকার চমৎকার। তাহলে শুরু করি? নিশ্চয়ই স্যার, আমি আপনার জন্য প্রস্তুত হয়ে বসে আছি। আমার জন্য প্রস্তুত? আমি বরং আপনার জন্য প্রস্তুত হয়ে আছি। আমি কথা দিচ্ছি আপনার জন্য যথাসম্ভব আমি করব। সত্যি আপনি স্যার খুব ভালো মানুষ। আচ্ছা, প্রথমে বিজ্ঞান নিয়ে শুরু করা যাক। শুরু করার আগে আপনাকে আমি ছোট্ট দু একটি প্রশ্ন করতে চাই, তাহলে আমি বুঝতে পারবো যে ভবিষ্যতে কোন পথে বা কিভাবে কাজ করলে আমাদের দুজনেরই সুবিধা হবে। নিশ্চয়ই স্যার, জিজ্ঞেস করুন। আচ্ছা, আচ্ছা, এই দ্বিগুণত্ব সম্পর্কে আপনার কি ধারণা? কিছুটা অস্পষ্ট, কিছুটা ঝাপসা। বেশ, তাহলে আমরা ব্যাপারটা একটু তলিয়ে দেখব। আচ্ছা, এবার একটু অঙ্ক কষা যাক, কি বলেন? অঙ্ক করতে আমার ভীষণ ভালো লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ, অঙ্ক অঙ্ক যথেষ্ট নতুন বিজ্ঞান। ঠিক বিজ্ঞান বললে অবশ্যই ভুল হবে, একটা নিয়ম বলা যেতে পারে, একটা মেথড। অঙ্ক হচ্ছে একটা চিকিৎসার মতো, মানে ঔষধের মতো। হায়া, তোমার খোঁজাখুঁজি শেষ হলো? কি অত খুঁজছো? জি স্যার, বড় প্লেটটা পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজির পর সেটা পেয়েছি। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, রান্নাঘরে গিয়ে কাজ করবে, যাও। যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, একটু সাবধানে, খুব বেশি উত্তেজিত হবেন না। বোকার মতো কথা বলো না, তোমার ঘাবড়ানোর কোনো কারণ নেই। বেশ, আমার কি, তবে বলছিলাম কি, অঙ্কটা না পড়ানোই ভালো। অঙ্ক কখনো কারো ভালো করে না, মাঝখান থেকে আপনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার মতো উত্তেজিত আমি হব না। তাছাড়া হলো, এবার তোমার কি, তোমাকে যত। ঠিক আছে, যাচ্ছি। পরে কিন্তু বলতে পারবেন না যে আমি আপনাকে সাবধান করিনি। তোমার বকবকানি আর আমি শুনতে পাচ্ছি না, তুমি যাও বলছি, যাও যাও যাও। বেশ, যাচ্ছি। আপনি যা ভালো মনে করেন তাই করুন। কি, আমার কাজ সাবধান করা, তাই আমি করেছি। বলছি যাও। আপনি কিছু মনে করবেন না, ওর খালি আমার স্বাস্থ্য সম্পর্কে চিন্তা। অনেকদিনের পুরনো কাজের লক্ষ্মী না। না না, আমি কিছু মনে করিনি। ভালো কাজের লোক আজকাল পাওয়া খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা কথা যাকে সে কথা। এবার আমাদের অঙ্কের জগতে প্রবেশ করা যাক। এসো।
এসো। চলুন। আসছো? আসছি তো। কিন্তু এখনো যে বসে আছো? কারণ আপনিও তো বসে আছেন। ও ও বেশ 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 তাহলে এবার কিছুটা এই অঙ্ক সম্পর্কে আলোচনা করা যাক, হ্যাঁ? আমি সানন্দে প্রস্তুত। আচ্ছা, তাহলে বলুন, ১ আর ১-এ কত? একারে কি 2? বাহ বাহ, তাজ্জব ব্যাপার, চমৎকার! আপনি অঙ্কেও তো বেশ এগিয়ে আছেন দেখছি। ডক্টরেট পেতে আপনার দেরি হবে না। আচ্ছা, আপনি সহায় হলে আমি অসাধ্য সাধন করতে পারবো স্যার। হ্যাঁ, মানে আবার আরেকটু এগোনো যাক। আচ্ছা, ২ আর ১-এ কত? 3, ৩ আর ১-এ? 4, ৪ আর ১-এ? 5, ৫ আর ১-এ? 6, ৬ আর ১-এ? 7, ৭ আর ৮? 8। বাহ বাহ, ৭ আর ১-এ? কেন 8? চমৎকার! ৭ আর ১-এ? এবারও 8। কারেক্ট, অপূর্ব! ৭ আর ১-এ? 8, 8, 8, 8। চতুর্থবারের মতো 8 হলো। এতক্ষণে কিন্তু 9 হয়ে যাওয়ার কথা স্যার। এক্সেলেন্ট, বিস্ময়কর! তোমার তুলনা হয় না। আসলে আপনি অতি উৎকৃষ্ট। আর এগোবার দরকার নেই। তুমি সিদ্ধহস্ত যোগিনী। যোগের ক্ষমতা আপনার অভূতপূর্ব। আচ্ছা, তাহলে এবার বিয়োগে আসা যাক। আচ্ছা, তুমি পড়াশোনায় এই পড়াশোনা করার সময় টায়ার্ড ফিল করছো না তো? হ্যাঁ, একবারও না। বাহ! তাহলে তাহলে বলুন তো দেখি, ৪ থেকে ৩ গেলেই কত থাকে? 4 থেকে 3? 4 থেকে 3। হ্যাঁ, মানে ৪ থেকে ৩-কে বিয়োগ করে বাদ দিলে কি হয়? ফল কি 7? প্রতিবাদ করার জন্য আমি দুঃখিত। ৪ থেকে ৩ বাদ দিলে ৭ হয় না। আপনি গুলিয়ে ফেলেছেন। ৪ এর সাথে ৩ যোগ করলে ৭ হয়। কিন্তু ৪ থেকে ৩ বের করে নিলে কি হয়? এটা যোগের ব্যাপার নয়। আপনাকে বিয়োগ করতে হবে। যোগ না বিয়োগ, বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছি। বিয়োগ করলে ৪ থেকে ৩ বাদ দিলে কত থাকে? কত? 4। হলো না। তাহলে 3। তাও হলো না। আমি অত্যন্ত দুঃখিত। 4 থেকে 3 বিয়োগ 3, 4 থেকে বের করে নিতে হবে। মানে মানে 4 বিয়োগ 3। স্যার 10 নয় তো? না না না, ১০ হবে কেন? ধ্যাৎ! না, এভাবে আন্দাজে বললে কি করে হবে? আচ্ছা, বলছো, তার একটা লজিক থাকবে না? আচ্ছা, আমি একটু হেল্প করছি। তুমি গুনতে জানো তো? হ্যাঁ স্যার, জানি। 1, 2, 3, 4, 5। গুড 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 গুড, তুমি ভালোই জানো দেখছি। আচ্ছা, কত দূর গুনতে পারো? যতদূর ইচ্ছা। হাজার, লক্ষ, হ্যাঁ? কোটি, মানে মানে অসংখ্য। যা, সেটা তো অসম্ভব। এ হয় নাকি? যতদূর ইচ্ছে তা আবার গোনা যায় নাকি? অসংখ্য গোনা যায়? দূর 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 দূর। তাহলে 16 পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, তাতে চলবে। এনাফ। আমাদের সবারই জ্ঞান সীমিত। তাহলে এবার গোনা শুরু করো। 1, 2 এবং 2 এর পরে 3, তারপর 4। ব্যাস 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 ব্যাস। আচ্ছা, এবার বলো, এই ৩ বড় না ৪ বড়? 3 না 4? কোনটা বড়? মানে 3 আর 4 এর মধ্যে কোনটা বড়? মানে কোন দিক দিয়ে বড় স্যার? মানে একটা সংখ্যা অন্য সংখ্যার চেয়ে বড়, অর্থাৎ যে সংখ্যার এককের দল অন্যটির তুলনায় বেশি, সেইটা বড়। মানে সেইটি ছোট সংখ্যার চেয়ে বড়। হ্যাঁ, অবশ্যই যদি না ছোট সংখ্যাগুলোর মধ্যে ছোট ছোট এককের সংখ্যা বেশি থাকে। যদি এককগুলো খুব ছোট হয়, সেক্ষেত্রে হয়তো বড় সংখ্যার চেয়েও ছোট সংখ্যার মধ্যে অনেক বেশি একক থাকতে পারে। অবশ্য যদি এককগুলো অসমান হয়, সেক্ষেত্রে ছোট সংখ্যা বড় সংখ্যার চেয়ে বড় হতে পারে স্যার। তা বলা যেতে পারে। তবে তবে তোমার এইটুকু জানা উচিত যে সংখ্যার বাইরেও আছে ওজন, মাপ, সমষ্টি ইত্যাদি। এছাড়াও আছে সমগ্র এবং স্তূপ, জঞ্জালের স্তূপ, রাজহাঁস আর পাতিহাঁসের স্তূপ, ফুলকপি আর বাঁধাকপির স্তূপ, রাজারানীর স্তূপ, ওই ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমাদের 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 জন্য বুঝতে সুবিধে হবে যদি আমরা মনে করি যে সংখ্যাগুলো নিয়ে আমরা কাজ করছি সবগুলো একই শ্রেণীর। যে সংখ্যার মধ্যে বেশি সংখ্যক একক থাকবে সেটাই হবে বড়। এবার বুঝেছি স্যার, আপনি গুণের ও মাত্রার সমীকরণ করতে চাইছেন। যে একটু বেশি থিওরিটিক্যাল হয়ে গেল না? ওসব নিয়ে আপনার চিন্তা ভাবনার দরকার নেই। ধরা যাক আমাদের দুটো সংখ্যা আছে, ৩ এবং ৪। হ্যাঁ, এই দুটো সংখ্যার মধ্যে কিন্তু সব শ্রেণীর একক আছে। কোনটি বড়, ছোট সংখ্যা না বড় সংখ্যা? আমি দুঃখিত স্যার, বুঝতে পারছি না। আপনি বড় সংখ্যা বলতে কি বোঝাতে চাচ্ছেন? যেটা অন্যটার থেকে ছোট সেইটে? ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন, চমৎকার। তাহলে নিশ্চয়ই 4। আচ্ছা, ৪ কি ৩-এর চেয়ে বড় না ছোট? ছোট? না না, বড়। বাহ
বাহ, বেশ। এখন বলুন 3 এবং 4-এর মধ্যে কয়টা এককের ঘাটতি রয়েছে? 3 আর 4-এর মধ্যে কোন একক নেই। 4 3-এর পরে পরেই আসে। 3 এবং 4-এর মধ্যে, 3 এবং 4-এর মধ্যে কিছু নেই। হা তা নয়, আমি ঠিক বোঝাতে পারছি না। দোষটা অবশ্যই আমারই। না স্যার, দোষ আমারই। শুনুন, এই যে এই এই যে এখানে এই যে দেখুন, এই যে 3টে দেশলাইয়ের কাঠি, হ্যাঁ? আচ্ছা, এবং এখানে আরেকটা এই এই রাখলাম। এখন ভালো করে দেখুন, সর্বমোট 4টি দেশলাইয়ের কাঠি আছে। একটি আমি এই বের করে নিলাম, কটা থাকবে? 5। 3 আর 1-এ 4 হলে 4 আর 1-এ 5 হবে। না, হলো না। তুমি যা পাচ্ছ তাই ঝটপট যোগ করে দিচ্ছ, কিন্তু বিয়োগটা তো জানা চাই। যোগ আর বিয়োগ এই দুটোর প্রয়োজন আছে। এই হচ্ছে জীবনের নিয়ম। ফিলসফি, বিজ্ঞান, প্রগতি, সভ্যতা সবই খণ্ড আর বিখণ্ডের চক্রে ঘুরপাক খাচ্ছে। নিশ্চয়ই স্যার। আমাদের আবার দেশটার কাঠিতে ফিরে যাওয়া যাক, কি বলো? আচ্ছা, 4টা কাঠি, হ্যাঁ? 4টা কাঠি এখানে আছে। একটা কাঠি আমি নিলাম, কয়টা থাকবে? জানি না স্যার। বলুন, আর একটু ভালোই বলতে পারবেন। এটা একটা কঠিন প্রশ্ন, স্বীকার করি, কিন্তু আপনার যেরকম বুদ্ধি, একটু ভাবলেই বলতে পারবেন। আমি বুঝতেই পারছি না, সত্যি সত্যি আমি বুঝতেই পারছি না স্যার। অল রাইট, ঠিক আছে। আমরা বরং একটা সহজ উদাহরণ নেই। আচ্ছা, আপনার যদি 2টো নাক থাকে এবং আমি যদি একটি খামচে উঠিয়ে নিই, কয়টা বাকি থাকবে? একটাও না। একটাও না? কি করে? কারণ আপনি তো আমার নাকটি তুলে নেননি। তুলে নিলে ওখানে আর নাকটি থাকতো না। আপনি আমার উদাহরণটা ধরতে পাচ্ছেন না। ধরুন, আপনার একটি মাত্র কান আছে। হ্যাঁ, তো কি? আমি আরেকটি জুড়ে দিলাম, কটা হবে? 2টো। গুড। আচ্ছা, আমি আরেকটি কান লাগিয়ে দিলাম, কটি হবে? 3টে। বাহ। আচ্ছা, আমি একটি কান তুলে নিলাম, কটি থাকবে? 2টো। বেশ। আচ্ছা, আমি আরেকটি উঠিয়ে নিলাম, কটি থাকবে? 2টো। না, এবার হলো না। আপনার 2টো কান আছে, জি। আমি একটা ছিঁড়ে নিলাম, আপনার কটা কান থাকবে? 2টো। আমি একটা কান যদি টেনে ছিঁড়ে ফেলি, তাহলে 2টো। একটা। 2টো। একটা। 2টো। একটা। না, 2টো। একটা। 2টো। একটা। 2টো। না। কিচ্ছু হলো না। আমার উদাহরণটা বোধ হয় খুব বিশ্বাসযোগ্য হয়নি। ঠিক আছে, এবার শুনুন। বলুন স্যার। ধরো তোমার গিয়ে মানে 10টা আঙুল আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, বেশ। আপনি যদি চান তাই, তাহলে আপনার 10টা আঙুল আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, 5টা আঙুল কেটে ফেললে আর কটা থাকবে? 10টা স্যার। না, ভুল হলো। কিন্তু তাই তো থাকা উচিত না, স্যার। আমি বলছি আপনার ভুল হয়েছে। কিন্তু একটু আগেই তো আপনি বললেন আমার 10টা আঙুল আছে। তারপরে আমি বলছি 5টা আঙুল কেটে ফেলা হলো। কিন্তু আমার 5টা আঙুল তো কাটা হয়নি, 10টাই আছে। এই যে দেখুন, 10টা। হলো না। এবার তাহলে অন্য পন্থা অবলম্বন করা যাক। একটু ধৈর্য ধরতে হবে, মানে বিয়োগের ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আমরা এবার 1 থেকে 5-এর বাইরে যাব না। আমি এবার দেখি খাতাটা দেখি। হ্যাঁ, এই খাতার মধ্যে লম্বা দাগ দিয়ে লাঠি তৈরি করে বোঝাতে চেষ্টা করব। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে এই এগুলো হচ্ছে লাঠি। হ্যাঁ, একটা লাঠি, 2টো লাঠি, 3টে লাঠি এবং 4টে লাঠি। পরিষ্কার হলো? আচ্ছা, আপনি যদি এখন লাঠিগুলো গণনা করেন, তাহলে দেখবেন এক একটা লাঠি এক একটা একক। অর্থাৎ একটা লাঠি একটি সংখ্যার প্রতীক। এখন ব্যাপারটা বুঝলেন? বলুন, বলো, আমি যা বললাম বলো। একটা লাঠি একটা সংখ্যার প্রতীক। হয় লাঠি, না হয় সংখ্যা, দুটোর একটা গণনা করুন। 1 2 3 4 সব মৌলিক, মানে সব তো মৌলিক রাশি। যা হলো যে এগুলো হলো সংখ্যার উপাদান। হ্যাঁ স্যার, লাঠি সংখ্যা, উপাদান, একক, সংখ্যা এবং রাশি। হ্যাঁ, এক কথায় যাকে বলে গণিত শাস্ত্র, তার মূল কথাই হচ্ছে সংখ্যা, অসংখ্য সংখ্যা। হ্যাঁ স্যার, খুব সুন্দর স্যার, ঠিক বলেছেন স্যার। এবার দেখবেন ঠিক পেরে যাবে স্যার। তাহলে এখন তুমি গুনতে পারবে যদি চাও। লাঠি, সংখ্যা, একক ইত্যাদি সব ব্যবহার করে, যোগ বিয়োগ সব। তাহলে বোঝা গেল সংখ্যা হলো অসংখ্য, আর রাশি হলো রাশি, আর গণিত হলো অগণ্য। তারপর আপনি 2টো একক 3টে একক থেকে বাদ দিতে পারেন, আপনি 3টি 3 থেকে 2টো 2 বাদ দিতে পারেন, এবং 2টো রাশি 4টি সংখ্যা থেকে। 3টি সংখ্যা একটি একক থেকে কি বিয়োগ করা যায়? না, যায় না। কেন নয় স্যার? যে মানে যায় না? না, মানে কেন যায় না স্যার?
আপনি তো বললেন কাঠি ওজা সংখ্যাও তাই। না, তা নয়, মানে বাদ দেওয়া যায় না, কেউ দেয় না, মানে এর কোনো ব্যাখ্যা নেই। আচ্ছা, আপনি এটা বুঝতে পারবেন কেবলমাত্র গাণিতিক মানুষ বা অঙ্ক জ্ঞান দিয়ে। এই জ্ঞান আপনার নিজের মধ্যে থাকতে হবে। তাহলে আমার আর কোনো আশা নেই স্যার। না, তা অবশ্য বলা যায় না, তবে এই জ্ঞানটা সহজাত প্রবৃত্তি। সোনালী পাখির ডানায় ভর করে জ্ঞান আসে না। জ্ঞান তো আর ঝড় নয়। আপনি যদি এইসব প্রাথমিক অঙ্ক না বোঝেন, তাহলে তাহলে আপনি কি করে বলবেন যে ৫৭৫,৬৫,৭৫,৫৫০কে ৫০৫,২৫,০৫,৫৫০ দিয়ে গুণ দিলে কত হবে? এর উত্তর হলো ৫,৫৪৫ কোটি, ৫,৮৫,৫২৫ কোটি, ৫,লক্ষ ৮৫,৬৫,৫০৫। হ্যাঁ, ইয়ে না, মনে হয় না। আচ্ছা, ৫০৫ কেন? ৯, ১০ বা ১১ হলে কি ক্ষতি হবে? ঠিক ৫০৫। হ্যাঁ, ঠিক ৫০৫। দেখে দিন। হ্যাঁ, আরে আরে আপনার উত্তর তো সঠিক হয়েছে। অসম্ভব, অভূতপূর্ব, বিস্ময়কর। আপনার গুণফল সম্পূর্ণ শুদ্ধ। তা তুমি সংখ্যার একত্ব বোঝো না, গণিতের নিয়ম জানো না, তুমি ঠাঁই করে গুণ করলে কি করে? গুণ মানে আমি মুখস্থ করে ফেলেছি স্যার। হ্যাঁ, আচ্ছা, সে তো না হয় হলো ওই একটা, কিন্তু এরকম তো লক্ষ কোটি গুণ হতে পারে। আমি লক্ষ কোটি গুণ মুখস্থ করেছি স্যার। আর ব্যাপারটা খুবই সহজ। যখন আমি নিয়মই জানি না তখন সব মুখস্থ করে ফেলি। আমি পৃথিবীর সব সম্ভাব্য গুণফল মুখস্থ করে ফেলেছি। কিন্তু এই সম্ভাব্য গুণফল সে তো অনন্ত, অশেষ। আমি বিষয়টা কোনো না কোনোভাবে আয়ত্ত করে ফেলেছি। সাংঘাতিক তো। কিন্তু তা সত্ত্বেও আমি তোমাকে ভালো বলতে পারছি না। কেন? মানে গণিত শাস্ত্রে এসব চলে না। গণিত ভালো, পরিশুদ্ধ নিয়ম আর যুক্তির ব্যাপার। এখানে মুখস্থ বিদ্যার কোনো স্থান নেই। মুখস্থ বিদ্যা গণিত শাস্ত্রের শত্রু, অঙ্কের শত্রু। কিছু জিনিস তো মুখস্থ রাখতেই হবে, কিন্তু না 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 না, এ খুব ভালো না। আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এ তো সাংঘাতিক। না 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 না। তাহলে কি হবে স্যার? তাহলে যে আচ্ছা থাক, এখন অঙ্ক থাক, অন্য একটা সাবজেক্টে আসা যাক। সেই ভালো স্যার। স্যার, আপনার সব বিষয় আর ডক্টরেট করা হলো না। আমার বড় দুর্ভাগ্য স্যার। তবুও যদি আপনি আরে আয়া, তুমি এখানে কি করছো? যাও রান্নাঘরে যাও, কাজ করো কে। আর তবুও আমরা আপনাকে আধা ডক্টরেটের জন্য তৈরি করার চেষ্টা করব। ইয়ে স্যার, ও স্যার, আহা, যাও না, কানের কাছে ঘ্যানো ঘ্যানো আরম্ভ করে দিয়েছো। দোহাই তোমার, আমাকে কাজ করতে দাও, আমাকে বিরক্ত করো না। আপনি যদি অসম্পূর্ণ ডক্টরেট করতে চান, তাহলে আমি চেষ্টা করতে পারি। ঠিক আছে স্যার, ঠিক আছে। যাক, এবার তাহলে অন্য সাবজেক্টে আসা যাক। ধরো ভাষা, হ্যাঁ, ভাষাবিজ্ঞান আর তুলনামূলক ভাষাতত্ত্ব এবং দর্শন। ভাষাতত্ত্ব এবং তুলনামূলক দর্শনের প্রথম কথাই হলো গিয়ে স্যার, না স্যার না, ওসব শোনাবেন না, ওই ব্যাপারটা যাবেনই না। কি হচ্ছে কি? ওই অঙ্কই তবু ভালো, কিন্তু ওই দর্শনশাস্ত্র পড়াবেন না। দর্শনশাস্ত্র সবচেয়ে খারাপ। সবচেয়ে খারাপ? কি বোকার মতো কথা বলে। তুমি যাও না এখান থেকে, যাও। বেশ, যাচ্ছি। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না স্যার। দর্শনশাস্ত্র সবচেয়ে খারাপ। দেখো, আমার বয়স 22 পেরিয়ে গেছে অনেক আগে। বেশ, আপনি যা ভালো বুঝেন তাই করুন। আচ্ছা, তাহলে শুরু করি। হ্যাঁ স্যার। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শোনো। জি স্যার। মাত্র 15 মিনিটের মধ্যে তোমাকে আমি নব্য ভাষাতত্ত্বের মূল সূত্র এবং তুলনামূলক ভাষাতত্ত্বে দিগ্গজ করে তুলব। খুব ভালো হবে স্যার, চমৎকার হবে। কি মজা, কি মজা। ও আবার কি? ক্ষমা করুন স্যার, আর কখনো হবে না। ফের কথা বলছো? এবার একটু চুপ করে শোনো। সংস্কৃত হলো এই উপমহাদেশের আদি ভাষা। এক কথায় বলা যায় সর্বভাষার জনক। বাংলা বলো, পাঞ্জাবি বলো, প্রায় সব ভাষাই উদ্ভূত হয়েছে সংস্কৃত থেকে। পাশ্চাত্যে যেমন লাতিন, বুঝেছ? হ্যাঁ স্যার। ভাষাতত্ত্ব নিয়ে গবেষণা করার আগে প্রথমে আমাদের জানতে হবে এক ভাষার সাথে অন্য ভাষার মোটামুটি কতটুকু মিল বা অমিল আছে। জি। তারপর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার তুলনামূলক গবেষণার ভেতর দিয়ে আমাদের মৌল সত্যে পৌঁছতে হবে। এখন প্রশ্ন হলো, সেই সত্যটা কি? সেই সত্য আবিষ্কারের আগে এখন দেখা যাক আমাদের হাতে কি কি ভাষা আছে। লাতিন আছে, গ্রিক আছে, আছে স্প্যানিশ, পর্তুগিজ আর ফরাসি ভাষা। অবশ্য টার্কিশ ভাষাও আছে। তুরস্কের ভাষা গ্রিকের খুব কাছাকাছি, কারণও আছে। তুমি আর আমি যত কাছাকাছি, তুরস্ক আর গ্রিস পরস্পর তার চেয়েও বেশি কাছে, অর্থাৎ ঘনিষ্ঠ প্রতিবেশী।
এটা ভাষাতত্ত্বের অন্যতম প্রধান নিয়ম, যে নিয়মের বলে ভূগোল আর দর্শন পরস্পর যমজ ভাই। তুমি এই কথাগুলো টুকে দিতে পারো। হ্যাঁ স্যার, হ্যাঁ। আর ধরো নতুন ভাষার মধ্যে আমাদের গবেষণা করতে হবে সুইস, অস্ট্রিয়ান, আন্দারান, বাস্ক আর পেলেটে। নব্য স্প্যানিশ ভাষার সঙ্গে এই ভাষাগুলোর একটা অদ্ভুত ভালোবাসা আছে। শুধু তাই নয়, এই ভাষাগুলোরও পরস্পরের মধ্যে রয়েছে অসম্ভব মিল। এই মিলই এক ভাষাকে অন্য ভাষা থেকে আলাদা করেছে। চিন্তা কোনো অসুবিধা হয় না। অর্থাৎ এদের অমিলটা মিলেরই অভাব। তবে প্রত্যেক ভাষার ধ্বনি বোঝার জন্য সজাগ থাকতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তোমার তাহলে ভাষাতত্ত্ব বেশ ভালো লাগছে? খুব স্যার। বুঝতে কোনো রকম কষ্ট হচ্ছে না তো? মোটেই না স্যার। তোমাকে মনে রাখতে হবে যে প্রত্যেক ভাষা তোমার মৃত্যুর দিন পর্যন্ত। আমার মৃত্যুর দিন পর্যন্ত? হ্যাঁ স্যার। তবে মনে রাখতে হবে প্রত্যেক ভাষার নিজস্ব উচ্চারণ ভঙ্গি আছে, আছে শব্দ তরঙ্গ, ধ্বনি। হ্যাঁ, আমাকে শেষ করতে দাও। বিদ্যা জাহির করো না। ঠিক আছে স্যার। উড্ডীয়মান শব্দ যাতে ভূপতিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পরিষ্কার করে শব্দ উচ্চারণ করতে হলে গ্রীবাদের সম্প্রসারিত করতে হবে, চিবুক উত্থিত হবে, পদযুগলের মস্তকে ভর করেও দাঁড়াতে হবে, ঠিক এইভাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ। আর চুপ করে বসো, কথার মাঝখানে কথা বল না। কতকগুলো কথা তুমি চিৎকার করে বলতে পারবে না, যেমন ভালোবাসা, প্রজাপতি। আবার কতকগুলো কথা খুব জোর দিয়ে বলা যায়। জি স্যার। হ্যাঁ, যারা শব্দের মাধুর্য বুঝতে পারে না তারা হলো কালো, খাটো। ঠিক বলেছ, ঠিক বলেছ। কিন্তু আমাকে তুমি আর বাধা দিও না। ভাষাতত্ত্ব কোনো বাধা মানে না। কি হলো, তুমি মুখটা অমন করছো কেন? দাঁত ব্যথা করছে স্যার। ও কিচ্ছু এসে যায় না, ওরকম একটা সামান্য ব্যাপারের জন্য আমরা থামতে পারি না। আচ্ছা, তাহলে আবার শুরু করছি। করুন স্যার, কিন্তু আমার দাঁত ব্যথা। আমি শুরু করছি। হ্যাঁ স্যার করুন, কিন্তু আমার যে ভীষণ দাঁত ব্যথা করছে। জীবন শুধু কথা, 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 শুধু শব্দ, শব্দ। কথা কখনো স্থির, কখনো শান্ত, কখনো অশান্ত, কখনো জঙ্গম, কখনো স্থবির। শব্দ কখনো শ্লীল, কখনো অশ্লীল। জিহ্বা তালুর সঙ্গমে দন্ত দন্ত ঘর্ষণে শব্দের সৃষ্টি করছে। কথার ফুল ঝুড়ি। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, কিন্তু আমার দাঁত ব্যথা করছে স্যার। তারপর জানতে হবে শব্দালঙ্কার, ধ্বনিতত্ত্ব, অব্যয় কাকে বলে, কাকে বলে ধাতু আর অপিনিহিতি, অজাত শ্বশ্রু আর অজাত শত্রু এক জিনিস। আমার যে দাঁত ব্যথা করছে আমার এক স্যার। বন্ধু ইংরেজি ফুটকে পুত বলতো, ফিতাকে পিতা, ফাইলকে পাইল, পানিকে হানি বলতো। এসব ভাষাতত্ত্ব আর ধ্বনিতত্ত্ব সম্পর্কে অজ্ঞতার ফল। ঠিক ঠিক বলেছেন স্যার, কিন্তু স্যার স্যার আমার দাঁত ব্যথা আমাদের করছে। চালিয়ে যেতে হবে। প্রথমে আমরা বিভিন্ন ভাষার ঐক্যের দিকগুলো পরীক্ষা করব, যাতে করে আমরা একটি থেকে অন্যটি অনৈক্য বুঝতে পারি। প্রতিটি ভাষার প্রতিটি শব্দই আমার ভীষণ দাঁত ব্যথা করছে স্যার। কিন্তু আর তো থামা যাবে না। প্রতিটি ভাষার প্রতিটি শব্দই এক, অর্থাৎ মিল রয়েছে। একটা নমনীয় কমনীয় সমাপ্তি আছে। সব শিকড়েই গাছের শিকড় নির্ভর করছে না, গাছের না, ভাষার। ও আমার আমার দাঁত ব্যথা করছে, উফ ব্যথা। যদি আমি ইংরেজিতে অনুবাদ করতে বলি যে আমার দাদির বাগানের গোলাপের রং ঠিক আমার দাদার গায়ের রঙের মতো, যিনি জন্মগ্রহণ করেছিলেন এশিয়া মহাদেশে। দাদির বাগানের দাঁত ব্যথা। বলো বলো বলো, দেরি করছিস কেন? ইংরেজিতে অনুবাদ? হ্যাঁ, ইংরেজিতে। দাদামশাইয়ের চামড়ার মতো, উফ উফ মাগো, বল। দাঁতে ব্যথা। যিনি জন্মগ্রহণ করেছিলেন এশিয়া মহাদেশে। দাঁতে ব্যথা তো। বল। ইংরেজিতে গায়ের রঙকে কি বলে? ইংরেজিতে গায়ের রঙকে কি বলে জানিস না? বল। আচ্ছা, ইংরেজিতে না পারিস উর্দুতে বল। দাদির বাগানের গায়ের রং। আচ্ছা আচ্ছা, উর্দুতে দাদিকে কি বলে? গায়ের রং না, গোলাপের রং। উর্দুতে দাদিকে কি বলে জানি না। আচ্ছা, তাহলে আঞ্চলিক ভাষায় অনুবাদ কর, উত্তরবঙ্গের ভাষায়। দাঁতে ব্যথা। ভাষা যে জানে না তাকে কেঁচে গন্ডুস করতে হবে। একাধারে জানতে হবে কখন পকে হ বলতে হবে এবং কখন হকে প বলতে হবে, কখন হকে স বলতে হবে এবং কখন শকে হ বলতে হবে। তারপর আছে উপসর্গ। এই তোর দাঁত ব্যথা যেমন উপসর্গ, ষাঁড় থেকে স্বর্গত্ব প্রাপ্তি ঘটতে পারে। ঠিক বলেছেন স্যার, কিন্তু নির্যাতেরা জানে না। নির্যাতেরা জানে না ওরা কোন ভাষায় কথা বলছে। ওরা ভাবে ওরা একটা বিশেষ ভাষায় কথা বলে। আসলে ওটা ভাষা নয়, ওটা আওয়াজ, ভাবের আদান প্রদানের একটা বাহন মাত্র। সত্যিকার অর্থে আমার দাঁত গেল। আমি তো মাথার খুলে উড়িয়ে দেবো, দাঁত সব তুলে নেবো, তাহলে আর দাঁত ব্যথা থাকবে না স্যার, আমি শুনছি, আপনি বলুন। হ্যাঁ শোন, বিভিন্ন ভাষার ভেদাভেদ বুঝতে হলে অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে। এখানে তোমাকে আমি আগেও বলেছি, তোমাকে আমি ছুরি শব্দটার সব সম্ভাব্য অনুবাদ শেখাবার চেষ্টা করব। ছুরি, নাইফ,
অর্থ কি? আপনি যা ভালো বোঝেন স্যার। আয়া, আয়া, শুনতে পাচ্ছ? আয়া, ও অসম্ভব, আয়া! এসবের অর্থ কি? আমি যখন ডাকি শুনতে পাও না, লাঠি হয়েছ। তুমি জানো যে ডাকার সঙ্গে সঙ্গে না এলে আমার মেজাজ বিগড়ে যায়। বাড়ির কর্তা চেঁচিয়ে মরে যাচ্ছে, আর তুমি কিনা গ্র্যাভিটি নিয়ে বসে আছো। ওই মেয়েটা কিচ্ছু বোঝে না, একটা বর্ণও না। অনেক হয়েছে, এবার বন্ধ করুন। হ্যাঁ? এই খেলার শেষ কোথায় আমি জানি। আপনি অনেক এগিয়ে গেছেন, এবার এগুলো আর থামতে পারবেন না। আমি জানি কোথায় থামতে হবে এবং কখন। আমি আমি আগেও দেখেছি, তাই বলছি। কিন্তু কিন্তু আমার যে দাঁত ব্যথা করছে। আমি আপনাকেও বলছি, আরম্ভ হয়েছে। সংকেত শোনা যাচ্ছে। কিসের সংকেত? তুমি কি বোঝাতে চাইছো? তুমি কি বলতে চাচ্ছ? ঠিকই তো তুমি এসব কি বলছো? আমার তো দাঁত ব্যথা। এটাই অন্তিম সংকেত, অমোঘ সংকেত। বাজে কথা, সব বাজে কথা। আয়া, তুমি তুমি চলে যাচ্ছ রে? এসবের মধ্যে আমি নেই। হ্যাঁ, কি যেমন, কি যেমন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, বাহ, এই যে দেখো মেয়ে, এটা একটা ছুরি। দেখো, ছুরিটা বেশ বড়, তাই না? এই ছুরি, এই 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 একটা মাত্র ছুরি। যাই হোক, এতে সব ভাষার কাজ চলবে। এখন তোমার কাজ হলো স্থির নিবিষ্ট দৃষ্টি নিয়ে ছুরিটাকে অবলোকন করা। তোমাকে পাশাপাশি ভাবতে হবে যে ভাষা তুমি ব্যবহার করছো, ছুরিটা সেই ভাষারই অন্তর্গত। তারপর প্রতিটি ভাষায় তুমি স্পষ্টভাবে উচ্চারণ করবে, ছুরি। আমার দাঁত ব্যথা করছে। এসো তাহলে, বলো ছু, বলো বলো ছু। তারপর জিভের অগ্রভাগ তালুতে ঠেকিয়ে বলো রি। ছুরির দিকে দৃষ্টি নিবদ্ধ করো, চোখ ফিরিও না। বলো বলো। ওটা কোন দেশের ছুরি? অবান্তর এই প্রশ্ন। বলো 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 ছু। ছু। হ্যাঁ, বলো রি। বলো, খুব ভালো করে দেখো। ছু। হ্যাঁ, বলো বলো রি। বলো, খুব ভালো করে দেখো। রি। আবার বলো ছু। না 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 না, পারবো না। আমার দাঁত ব্যথা, পা ব্যথা, মাথা ব্যথা করছে। দেখো, আমার কানও ব্যথা করছে। আপনার কথা আমার কানে বলো লাগছে। ছুরি, না, ছুরি। না, আমার কান ব্যথা, আমার সর্বাঙ্গ ব্যথা করছে। তোমার কান আমি ছুঁড়ে ফেলবো, না। তাহলে আর ব্যথা করবে না। না সোনামণি। না, আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। আপনি শান্ত হও, আমার দিকে তাকাও। বাহ, আমাকে ভীষণ সুন্দর লাগছে। বলো ছু। বুঝতেই হবে, ছুরি। এটা নিশ্চয়ই নব্য সংস্কৃতি। যদি তুমি মনে করো তাই, হ্যাঁ, নব্য সংস্কৃতি। কিন্তু সময় বেশি নেই, তাড়াতাড়ি করো। তুমি কি ইঙ্গিত করতে চাচ্ছ? বেশি পাকামো করো না। বলুন স্যার। ভালো করে দেখো, বলো ছুরিকা। ছুরি, ছুরি। আমার মাথা ধরেছে, আর পারছি না। আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল। ছুরি, ছুরি, ছুরি। বলো ছুরি, ছুরি। না, পারছি না, আর পারছি না। আমার সব ব্যথা করছে, কণ্ঠ, গ্রীবা, আমার কাঁধ, আমার বুক, আমার সর্বাঙ্গ, আমার চুড়ি, চুড়ি, চুড়ি। হ্যাঁ, ছুরি, ছুরি, ছুরি। আমার কোমর, ছুরি, আমার না। স্পষ্ট করে বলো, বলো বলো ছুরি, ছুরি। ছুরি, ও আমার গলা। ছুরি, ছুরি। চুড়ি, চুড়ি, পারছি না। আমার কাঁধ, আমার হাত, আমার বুক, আমার কোমর। ছুরি, ছুরি, ছুরি। চমৎকার, 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 এই তো চাই। ছুরি আমার বুকে। সাবধান, সাবধান। বলো বলো ছুরি খুন করে, ছুরি রক্ত চায়। আর সাবধান। আর ছুরি খুন করে, ছুরি ছুরি খুন করে, ছুরি রক্ত চায়।
ছুরির কৌশল, ছুরি খুন করে, ইয়ার কি হলো তো? আমার সঙ্গে চালাকি না? ডেপো মেয়ে কোথাকার, যত সব বাজে ব্যাপার। তুমি যা চেয়েছিলে তাই পেয়েছ। যাক, কিছুটা শান্তির নিঃশ্বাস ফেলা গেল। কিন্তু কিন্তু আমার এত ক্লান্ত লাগছে কেন? আমি আমি নিঃশ্বাস নিতে পারছি না। কি আমি 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 পড়ে যাচ্ছি কেন? আয়া, আয়া আমাকে ধরো। কি আমি কি করছি এখন? আমার কি হবে? কি করলাম? কি ভীষণ, কি ভয়ঙ্কর, কি কদর্য! এই যে, এই যে, উঠুন, দয়া করে উঠুন, দয়া করুন। আপনার পড়া শেষ হয়েছে, এখন বাড়ি যান, আবার না আসবেন। এ কি, ও মরে গেছে, মৃত, এবং আমি ওকে মেরে ফেলেছি। অসহ্য! আয়া, আয়া, আয়া! আমি পাচ্ছি না, পাচ্ছি না। ওমা, এ কি? তাহলে তোমার ছাত্রী তোমাকে খুশি করতে পেরেছে? ওর শিক্ষা সমাপ্ত হয়েছে? হ্যাঁ, শিক্ষা শেষ, কিন্তু এখনো এখানে আছে, ওইখান থেকে যাবে না। আমি না, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। তাহলে কে কাজ করেছে? জানি না, আমি জানি না। বিড়াল ছানা হবে তবে হয়তো। তাই হবে, হতে পারে, আমি জানি না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিছুই জানি না। এ নিয়ে অনেকবার হলো, প্রতিবারই এই গল্প। এভাবে চালালে আর ছাত্রী পাবে না, বুঝলে? না 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 না, সত্যি বলছি, আমি কি কাউকে ইচ্ছে করে মারি? সে আমি জানি, না জানলে আমি কবেই তোমার চাকরি ছেড়ে দিতাম। দোষী খুনির চাকর তো আর আমি হতে পারি না। তুমি নির্দোষ খুনি, তাই তো টিকে আছি। আমি জানি, আমিও তো জানি তুমি সত্যি আমাকে বোঝো, বুঝতে পারো, কিন্তু এখন কি করবে? ইয়ে, সব ঠিক আছে। আপনি তৈরি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৈরি। তাহলে তাহলে এবার চলুন, বেরিয়ে পড়ি। এখানে এখন থাকাটা মোটেও নিরাপদ নয়। এক এক করে এতগুলো খুনের আসামি, খুনের দায় পরিশোধ করতে আপনার স্যার থামো, আমি কি তোমার কাছে এইগুলো শুনতে চেয়েছে নাকি? কোথায় যাবে তাই বলো। কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমিও যে মন স্থির করতে পারছি না, কোথায় যাই, কি করি। কে কে কে? দরজা খুলুন, কে? দরজা খুলুন বলছি। দাঁড়ান, আসছি। স্যার, স্যার, বাইরে থেকে কে যেন দরজার কড়া নাড়াচ্ছে, তাড়াতাড়ি লাশটা সরিয়ে ফেলুন। কি বললে? ও ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। সে দাঁড়াও, আমি লাশটাকে সরিয়ে রেখে আসি। এ কি, আপনারা? হ্যান্ডস আপ প্রফেসর ফরাদ চৌধুরী, আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করা হলো। এই, হাত করা লাগাও। না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তাহলে কেই খুন করেছে? দেখুন, ওনার কোনো দোষ নেই, ওনার কোনো দোষ নেই, তিনি নির্দোষ। শুনুন, বিশ্বাস করুন, উনি নির্দোষ। এই, তোমরা ঘরটি সার্চ করো তো, দেখো আরো কিছু পাওয়া যায় কিনা। লাস্ট কার? ওনার ছাত্রী। একটি ছুরি পেয়েছে স্যার, ছুরিতে রক্ত স্যার, এই ছুরি দিয়ে খুন করেছে স্যার। দেখি দেখি ছুরিটা। তাই তো, এই ছুরি দিয়ে তাহলে মেয়েটিকে খুন করা হয়েছে। বিশ্বাস করুন, আমি ওকে খুন করিনি, আমি জানি না। জানেন না? খুব ভালো। তাহলে কে করেছে এই খুন? এই লাশটি কার? আপনার সাথে এই লাশের সম্পর্কই বা কি? স্যার, উনি নির্দোষ, উনার কোনো দোষ নেই। উনি 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 আবেগপ্রবণ একজন অধ্যাপক, উনি শুধু ছাত্রী পড়ান। চুপ! তাহলে নিশ্চয়ই তুমি খুন করেছো। আমি আমি এসব কিচ্ছু জানি না। আমিও ঠিক আপনারই মতো হঠাৎ এসে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তারপর? তারপর তারপর আপনি যা দেখছেন, আমিও তাই। তোমার সাথে এই খুনি আসামির সম্পর্ক কি? আমি আমি ওনার বাসায় কাজ করি স্যার, ওনার বাসার আয়া আমি। তাহলে তুমিও দেখছি এই ঘটনার সাথে জড়িত? না 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 না, আমি এই ঘটনার কিচ্ছু জানি না স্যার। জানো না? জানো না? না, তুমি এই ঘটনার কিচ্ছু জানো না। আচ্ছা ঠিক আছে, আগে চলো থানায়। এই, ওদেরকে গাড়িতে ওঠাও, সাথে সাথে লাশটিও। এই, গাড়িতে ওঠো। না না, আমি কোনো দোষ করিনি, এই খুন আমি করিনি।
সত্যি আমি কিছু জানি না। আমি আমি ওই ঘটনার কোনো কিচ্ছু জানি না। আমি আমি এর সাথে জড়িত নই। কেই খুন করেছে আমি কিচ্ছু জানি না। চুপ! কোনো কথা নাই, আগে গাড়িতে ওঠো, ওরা বলছি। এই খুনের আসামি কে তা আমি জানি না। আমরা আমরা এসবের কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। স্যার, ওদেরকে গাড়িতে ওঠানো হয়েছে। লাস্টে? জি স্যার, লাস্টিও তোলা হয়েছে। ঠিক আছে, তুমি ওদেরকে নিয়ে সোজা থানায় চলে যাও, আর তোমরা দুজনে ওদেরকে ঠিক মতো দেখো যাতে পালাতে না পারে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা। এসআই সাহেব, জি স্যার। আসামির সাক্ষাৎকারে মনে হলো আসামি কোনো মেন্টাল ডিজিজে ভুগছে। তাহলে স্যার মেডিকেল চেক আপ করা দরকার। না, আমি সেরকমই কিছু চিন্তা করছি। এ ব্যাপারে আমরাই ফাইনাল ডিসিশন নিতে পারি না। আমি আজ বসের সাথে আলাপ করে দেখব, তিনি যা বলেন সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। জি স্যার। হ্যাঁ, তাহলে এতদিন ধরে যে একটার পর একটা মেয়ে উধাও হয়ে যাচ্ছিল, যার কোনো হদিশই আমরা করে উঠতে পারছিলাম না, সে সবেরই নায়ক এই প্রফেসর চৌধুরী। তাই তো মনে হয়েছিল স্যার। এর আগে খানাডোবায় ঝোপে ঝাড়ে যে কটা লাশ পাওয়া গিয়েছিল সেসবের শরীরেও ছিল যে ছোড়াটা আমরা উদ্ধার করেছি তারই অনুরূপ ছোড়ার আঘাতের চিহ্ন। কিন্তু আবার কিন্তু কি, হাতে নাতে ধরা কেস, ওকে ঠেসে জেরা করলেই তো সব সুরসুর করে বেরিয়ে আসবে। খবরের কাগজওয়ালাদের কলমের খোঁচা তো আর সহ্য হয় না। তা ঠিক স্যার, আসামি ধরে দিতে না পারা পর্যন্ত আমাদের আপ্রাণ চেষ্টার কোনো দামই নেই ওদের কাছে। সে তো বটেই, মানুষ হাতে হাতে ফল চায়, শুধু মুখের কথা চিঁড়ে ভেজে না। এতগুলো মেয়ের আত্মীয় স্বজন, জনসাধারণ, তাদের প্রতিক্রিয়া আমাদের বুঝতে হবে বই কি। সে যাক, এতদিনে যখন কিনারা একটা পেয়েছো, তখন সবগুলো ক্লু ধরে এগিয়ে যাও, আর ওই প্রফেসরকে ভালো করে চেপে ধরো, তাহলেই সব আশকারা হয়ে যাবে। আচ্ছা, এতগুলো নিরীহ ছাত্রীকে খুন করার পেছনে প্রফেসর চৌধুরীর মোটিভ কি থাকতে পারে তোমার ধারণা? মোটিভ ছাড়া তো আর ক্রাইম হতে পারে না। সেইটাই তো ধরতে পারছি না স্যার। প্রফেসর চৌধুরীকে ঘুরিয়ে ফিরিয়ে যতই জেরা করছি উনি কেবল এক কথাই বলেন, আমার কিচ্ছু মনে নেই, আমি কিচ্ছু জানি না, আমি খুন করিনি। বলেন ওরা আমার ছাত্রী, আমি ওদের পড়াই, ওরা আমাকে মোটা টাকা দেয়। সোনার ডিম পাড়া হাঁসকে কি কেউ কোনো বুদ্ধিমান লোক পেট চিরে ডিম বার করতে চায়? আমি কি পাগল? বলে আর হাহা করে হেসে ওঠে, যেন আমরাই একদল পাগল আবল তোর বলছি। তাহলে আরো একটু কড়া করে জেরা করো। চেষ্টা সব রকমই তো করা হয়েছে স্যার, কিন্তু ফল ওই একই রকম। আবার কখনো বলে অমন ব্রিলিয়ান্ট মেয়েরকে কোন মূর্খ পাষণ্ড খুন করতে যাবে, যে মেয়ে 1 বছরের মধ্যে 3-4টে ডক্টরেট করে ফেলতে পারত। কি বুদ্ধি, কি মেধা, কি সুন্দর ফুলের মতো মেয়েটা, আহা! এসব বলতে বলতে তার চোখ দুটো ছলছল করে ওঠে, 2-1 ফোঁটা পানিও গড়িয়ে পড়ে। অদ্ভুত। আচ্ছা, লোকটা সত্যি পাগল নয় তো? আমারও এখন কিছুটা সেই রকমই সন্দেহ হচ্ছে স্যার। ভানও তো হতে পারে, পাক্কা ক্রিমিনালদের মতো। তা অবশ্য অসম্ভব বলে উড়িয়ে দেওয়া যায় না, তবে আমার জন্য ওকে মেন্টাল রোগী বলেই মনে হচ্ছে। মুশকিল হলো, উচ্চশিক্ষিত রেসপেক্টেবল লোক, তার সঙ্গে তো আর সাইকিক পেশেন্টও তো হতে পারে। আচ্ছা, ওকে কিছুদিন কড়া পাহারায় ডক্টর নাসিমের ক্লিনিকে অবজারভেশনে রাখলে কেমন হয়? সেই ভালো হয় স্যার। ডাক্তার নাসিমের রিপোর্ট নিয়ে আমরা নিশ্চিন্ত যথাকর্তব্য স্থির করতে পারবো। ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করছি। তুমি এখন যাও। ঠিক আছে স্যার। আর শোনো স্যার, আয়াটাকে ওর সঙ্গে ক্লিনিকে পাঠিয়ে দিও। ও কাছে না থাকলে প্রফেসর হয়তো ভায়োলেন্ট হয়ে উঠতে পারে। জি স্যার। ডাক্তার সাহেব প্লিজ আমাকে আর এইসব প্রশ্ন করে ক্লান্ত করবেন না। আমি কিছুই মনে করতে পারছি না, সব আবছায়া, অস্পষ্ট, নিরবয়ব। আমি ক্রমে দুর্বল হয়ে পড়ছি। আমি কি কখনো আপনার উপর জোর করেছি প্রফেসর সাহেব? আমি কেবল আপনাকে কতগুলো হারানো জিনিস খুঁজে পেতে সাহায্য করার চেষ্টা করছি মাত্র। সে আমি জানি ডাক্তার সাহেব, ইউ আর ভেরি কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক, কিন্তু কোনো লাভ নেই। মিছিমিছি আপনিও কষ্ট করছেন, আমাকেও কষ্ট দিচ্ছেন। আপনার কথা মতো ভাবতে গিয়ে কি যেন একটা আবছা ছবি ভেসে উঠতে না উঠতেই আবার মিলিয়ে যায়।
যার কোনো রূপ নেই, ভাষা নেই, ব্যঞ্জনা নেই। একটা কিছু আঁকড়ে ধরার প্রাণপণ চেষ্টা করি, কিন্তু ধরতে পারি না। আমার কষ্ট বেড়ে যায়, দম বন্ধ হয়ে আসে। সে মনে হয় মানুষের দুঃস্বপ্ন দেখতে দেখতে না পারে প্রাণপণ চেষ্টায় জেগে উঠতে, না পারে ঘুমের মধ্যে সম্পূর্ণ তলিয়ে যেতে। সে যে কী কষ্ট! কেন 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 এমন হয় ডাক্তার সাহেব? ওরকম সবারই হয় মাঝে মধ্যে। কিন্তু আমার তো মাঝে মধ্যে নয়, নিত্য নৈমিত্তিক, প্রতিদিন, অনেক দিন থেকে। আচ্ছা আচ্ছা, এইসব স্বপ্ন, যাকে আপনি দুঃস্বপ্ন বলছেন, পরদিন সকালবেলা তার কিছু মনে করতে পারেন? হ্যাঁ, না, কিছুই না, সব এলোমেলো, চলমান, দ্রুতগতি। হঠাৎ আর্তচিৎকার, হিসির শব্দ, রক্তের গন্ধ। রক্তের গন্ধ? না না, আমি কথাগুলো ওভাবে বলিনি, ওভাবে ধরবেন না। তখন তো নিজের উপর আমার কোনো অধিকার থাকে না। ওসব যে দেখে, ওসব যে অনুভব করে, সে যেন অন্য কেউ। এসব কথা আমার নাও হতে পারে। আচ্ছা প্রফেসর সাহেব, হ্যাঁ, প্রায় কি আপনি একই ধরনের জিনিস দেখেন? না 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 না, যার কোনো মাথা মুন্ডু নেই তার আবার ধরন ধারণ কি। তবে হ্যাঁ, একটা জিনিস আমি একবার, দুবার অথবা অনেকবার দেখেছি বলে মনে হয়, এবং সেটা অন্যগুলোর চেয়ে সামান্য কিছুটা স্পষ্ট বলা যায়। অথবা কি জানি, হয়তোবা এমন হতে পারে বারে বারে দেখার ফলে কল্পনায় আমি সেটাকে স্পষ্ট করে তুলেছি। সেটা কি? যে একজন একজন মহিলা, তার হাতে একটা ছুরি, ছুরিটা রক্তের মতো গাঢ় রং, আর আর নিচে নিচে কি একজন পড়ে আছে, তার গায়ে ওই রকম রঙের ভেজা ভেজা ছাপ। কাছে কাছে আরও একজন লোক, একটা অবুঝ শিশু, তার চোখে ভয় আর বিস্ময়। এই তো এই তো আমার আমার মাথাটা মাথাটা টনটন করে উঠল, বুকের ভিতরটা তত্তর করে কাঁপছে। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। ভয় নেই, ভয় নেই, কোনো ভয় নেই, আমি তো আছি। এই নিন, এই নিন, জিভটা উপরে তুলুন। ব্যাস, এখন এই পিলটা জিভের নিচে চেপে রাখুন, এক্ষুনি সুস্থ বোধ করবেন। আয়া, আমাদের জন্য 2 কাপ কফি নিয়ে এসো। সত্যি এখন অনেকটা ভালো, যদিও দুর্বল লাগছে খুবই, তবুও শ্বাস নিতে আর তেমন কষ্ট হচ্ছে না। আপনি না থাকলে কি যে হতো ডাক্তার। আমি তো আছি। সবসময় থাকবেন তো? দরকার হলে তাই থাকবো। কি ভাবছি, তাই হয় নাকি? আপনার কত কাজ। তাছাড়া আয়াও তো আছে, ওকে আমি সব বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, আয়া আছে, অনেক দিন থেকেই আছে, আমার জন্য করে অনেক, আবার বিরক্ত কম করে না। সেও আপনার ভালোর জন্যেই। এই যে কফি এসে গেছে। থ্যাংক ইউ। কফি, মাই মোস্ট ফেভারিট ড্রিঙ্ক। একেবারে কালচে রক্তের মতো কফি। এবার কফির সঙ্গে ঘুমের পিলটা খেয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ, এবার ঘুমটা পড়া, ঘুমের দেশে ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছে। এখন আমার চাই গভীর অতল ঘুম। আপনার কাছে আসার পর থেকে স্বপ্ন টপ্নগুলো এখন একটু কমই দেখি। আচ্ছা ডাক্তার, ওই ঘুমের বড়ি আজ আরেকটা বেশি দেওয়া যায় না? একেবারে নিশ্চিদ্র ঘুম। একবার স্বাদ নিয়ে দেখতাম কেমন লাগে সে ঘুমের সম্পূর্ণ অবলুপ্তি। না না, দরকার বুঝলে আমিই দেব, এমনিতেই ভালো ঘুম হবে আপনার। এবার শুয়ে পড়ুন। গুড নাইট ডক্টর। গুড নাইট প্রফেসর। If no path can be found that leads to the realms of sacred truth, then blessed the crazed mind that brings men soaring dreams. If tomorrow the sun should cease to light the earth with its rays, tomorrow some madman's dream would illuminate the world. If tomorrow the sun should cease to light the earth
with its ray. দরজা খোলাই আছে, ভেতরে আসুন। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, সাত সকালে এমন জরুরি তলব? নতুন কিছু পেলেন নাকি প্রফেসরের কাছ থেকে? বলুন না, কতদূর এগোলেন? বলবো বলেই তো জরুরি তাকিদ দিয়ে এনেছি ইন্সপেক্টর সাহেব। আপনি আগে বসুন। তা বসছি। বসকে টেলিফোনে জানিয়ে এসেছি আপনার জরুরি তলবের কথা। আমাদের মাথায় তো এখন ওই একটা কেসই রাত দিন ঘুরপাক খাচ্ছে। এতদিনের জটিলতার জ্বর যদি আপনার বদৌলতে খুলে যায় তাহলে হয়তো বাঁচি। তাকে হয় ইন্সপেক্টর সাহেব, মানুষের জীবনে জটিলতা থাকবেই, আর আপনারাও একটার পর একটা জট খুলে যাবেন। তা অবশ্য ঠিকই, এটাই তো আমাদের কাজ, আর এই নিয়ে আমাদের জীবন, জাগে জীবন দর্শন। ও আরও গোলমেলে ব্যাপার। এবার বলুন দেখি এদিকের খবর, কিছু বের করতে পারলেন ওদের কাছ থেকে? মানে প্রফেসর আর আয়া? বোধহয় পেরেছি। চমৎকার, আমি জানতাম আপনি পারবেন, সাধে কি এত নাম। তা বলুন না, কী তথ্য আবিষ্কার করলেন? হ্যাঁ, আমি কি আবিষ্কারই বলবো, মনোজগতের অতল তল থেকে তুলে আনা সহজ ব্যাপার। বলুন বলুন এবার। এ সম্পর্কে একটা বিস্তারিত রিপোর্টে আপনাদের দেব। বেশ তো, ওটা তো লাগবেই। আর আপনার রিপোর্ট ছাড়া তো আমরা কেসের গতি প্রকৃতি নির্ধারণ করতেই পারবো না। ও, সেদিন জানিয়েছিলেন চৌধুরী অসুস্থ, কি হয়েছিল তার? হি ওয়াজ এক্সস্টেড। মানসিক না শারীরিক? দুটোই। এখন কেমন আছেন প্রফেসর চৌধুরী? হি ইজ ডেড। গুড হেভেন্স, কি করে হলো? কোন রকম বাড়াবাড়ি অসুখের খবর তো আপনি আমাকে দেননি। সেরকম কিছু ছিল না বলেই দেইনি। কাল রাত্রেও বেশ কিছুক্ষণ আমরা কথাবার্তা বলেছি। হি ওয়াজ জাস্ট লুকিং টায়ার্ড। দুজনে একসঙ্গে কফিও খেয়েছি। তারপর উনি প্রেসক্রাইব ডোজে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন। আমরাও বিশ্রাম করতে গেছি। তারপর সকালবেলা তাকে মৃত অবস্থায় পেয়েছি। এ কেস অফ হার্ট ফেলিওর। ঘুমের মধ্যে উনি চলে গেছেন। মুখের উপরে এতটুকু কষ্টের চিহ্ন ছিল না। কিন্তু আমাদের উপর যে কষ্টের পাহাড় চাপিয়ে দিয়ে গেলেন। কিরকম? কাস্টডিতে আসায় মারা গেলে কি ঝামেলা যে আমাদের পড়তে হয় সে তো আপনি জানেন। কিছু কিছু জানি বই কি। মূল কাস্টডি যদিও আপনাদের, কিন্তু সে তো আমার ক্লিনিকে ট্রিটমেন্টে ছিল। ডেথ সার্টিফিকেট আমিই দেব, তার কেস সম্পর্কে ডিটেল রিপোর্টও দেব। আপনাদের বিশেষ কোনো ঝামেলায় পড়তে হবে বলে মনে হয় না। আপনি এখন ডেড বডি নিয়ে গিয়ে পোস্টমর্টমের ব্যবস্থা করুন। অবশ্যই, সে ব্যবস্থা আমি এক্ষুনি করছি। কেসটার রহস্য সম্পর্কে যদি কিছু আপনি আমাকে বলতেন। সবই আমার রিপোর্টে পাবেন, তবে সংক্ষেপে বলতে পারি, একটা ফ্যামিলি ট্র্যাজেডি থেকে প্রফেসর চৌধুরীর এই মানসিক রোগের উৎপত্তি হয়েছিল। কীরকম? তার 6 মাস বয়সের সময় মা মারা যায়। অল্পকাল পরেই বাড়িতে সৎ মা আসে। বাপের সাথে এই মায়ের শুরু থেকেই সম্পর্ক ভালো ছিল না, মাঝখানে তৃতীয় ব্যক্তি ছিল। একদিন এই শিশুর চোখের সামনে তার বাপ ছুরির আঘাতে খুন হয়ে যায়। হরিফুল। তারপর? পরবর্তীতে যা কিছু সে করেছে সে সবই তার মগ্ন চৈতন্যের প্রতিক্রিয়ার ফল। তাহলে আপনার মতে প্রফেসর চৌধুরী ক্রিমিনাল নন? তিনি ছিলেন একজন অত্যন্ত সংবেদনশীল, কোমল মনের মানুষ। আমি ডাক্তার, ক্রাইমের সঙ্গে আপনারাই ভালো জানেন। এতক্ষণ অনুশীলনী নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আয়া, আয়শা আক্তার, পুলিশ সুপার আব্দুল মালেক খান, পুলিশ ইন্সপেক্টর গোলাম হাবিবুর রহমান, এসআই কাজী আসাদ, সিপাই দেলোয়ার হোসেন দুলাল, ডাক্তার জহিরুল হক। ছাত্রী এবং অধ্যাপকের ভূমিকায় দিল আফরোজ মুকুর ও গোলাম মুস্তফা। শব্দ সংযোজনা ও সম্পাদনা মাহবুবুর রহমান। প্রযোজনা শামসুল আলম।